বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আশা করছি 2020 সালের কোভিড-19 সহ যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় আমাদের পেরিয়ে এসেছি, সেগুলো থেকে এই বছরটি আমাদের জন্য অনেক বেশি শুভ হবে, ভালো হবে এবং আমরা অতি সত্বর সবাই ভ্যাকসিন পেয়ে আবার আমাদের মুক্ত পৃথিবী ফিরে পাব। নতুন বছরের নতুন দিনে তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাস, প্রথম ক্লাস আমার। আজকের অনলাইন ক্লাসে, নতুন বছরের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার আজকের আইসিটি ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের পাঠের যে আলোচ্য বিষয়গুলো, আমরা গত ক্লাসে বিশ্বগ্রামের চিকিৎসা ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থাগুলো আমরা জেনেছি বিশ্বগ্রামের আদলে। তাহলে বিশ্বগ্রাম ব্যবস্থায় বর্তমানে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বগ্রাম ব্যবস্থায় বাসস্থানটা কেমন হবে এবং ব্যবসা বাণিজ্য কেমন হবে। হ্যাঁ, তা বিশ্বগ্রামে বা ইন্টারনেট সংযুক্ত পৃথিবীতে আমাদের বাসস্থানটা কেমন হওয়া উচিত বা কেমন হলে হয় সেটা আমরা দেখব, এবং ব্যবসা বাণিজ্য কিভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে কতটুকু গতিশীলতা অর্জন করেছে সেটাও আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আজকে বিশ্বগ্রাম ব্যবস্থায় বাসস্থান নিয়ে আলোচনা করব। তাহলে বিশ্বগ্রাম ব্যবস্থায় বাসস্থানকে বলা হয়, বিশ্বগ্রাম ব্যবস্থায় যে বাসস্থান, সেই বাসস্থানকে বলা হয় স্মার্ট হোম। কেন স্মার্ট হোম বলা হয়? কারণ একটা দেশের একটা স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান। হোম মানে কি? হোম মানে হচ্ছে বাসস্থান, মানুষ যেখানে বাস করে সেটাকে বলা হয় বাসস্থান। কিন্তু গতানুগতিক এই ধারণা অনেকটাই, এই গতানুগতিক যে ধারণা যে মানুষ যেখানে বাস করে সেটাকে বাসস্থান বলা হয়, এই গতানুগতিক ধারণা থেকে আমরা বেরিয়ে এসে এখন এই ধারণাটা একটু বদলে যেতে শুরু করেছে বলতে পারি। আধুনিক ইন্টারনেটের যুগে মানুষ এক দেশে বসেই অন্য দেশে ভার্চুয়াল বিচরণ বা বসবাস করতে পারছে। আধুনিক যে ইন্টারনেট সম্মিলিত বিশ্ব, সেই বিশ্বে মানুষ কিন্তু আর এখন সশরীরে গিয়ে একটা বাসস্থানে যে বসবাস করতে হবে এমন কোনো কথা নেই। মানুষ কি করছে, এক দেশে বসবাস করছে কিন্তু অন্য দেশের বাসস্থানে সে ঘোরাফেরা করতে পারছে ভার্চুয়ালি। যেমন বাংলাদেশে বসে কেউ কানাডার কোনো আত্মীয়ের সাথে ভিডিও চ্যাটিং করতে পারছে। বাংলাদেশে বসে কোনো একটা মানুষ কি করতে পারে, কানাডায় বসবাসকারী কোনো একটা বা আত্মীয় সাথে সে ভিডিওতে চ্যাটিং করতে পারছে। উভয় প্রান্তের লোকগুলো একে অপরকে সামনাসামনি দেখতে পাচ্ছেন। তাহলে এই হচ্ছে তোমার ইন্টারনেট সম্মিলিত যে বাসস্থান সেটা। তাহলে সেই বাসস্থানটা কিরকম হবে? সেই বাসস্থানটা হবে স্মার্ট হোম হবে এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ একটি হোম অটোমেশন সিস্টেম, অর্থাৎ একেবারে অটোমেটিক্যালি একটা বাসস্থানের, একটা বাড়ির মধ্যে যা যা কিছু আছে সেগুলোকে একটা নির্দিষ্ট দূরত্বে বা কোথাও থেকে অন্য কোথাও অবস্থান করেও একটা ছোট্ট একটা রিমোট টিপে সেই বাসায় যখন প্রয়োজন, যা প্রয়োজন সেটাকে কন্ট্রোল করা যায়, সেটাকে বলছে স্মার্ট হোম। অর্থাৎ বাইরে থাকলেও ঘরের যখন যে প্রয়োজনীয় কাজ হবে সেগুলোকে যাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা যায় সেটাকেই বলা হচ্ছে স্মার্ট হোম। হোম নেটওয়ার্কিং এর মাধ্যমে একটি বাড়ির নিরাপত্তা, একটা বাড়িতে একটা আমরা সিকিউরিটির ব্যবস্থা থাকতে হয়, নিরাপত্তা, বাহিরের সাথে যোগাযোগ ব্যবস্থা, বিনোদন ইত্যাদি প্রতিটি সিস্টেমকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ এবং এগুলোর সমন্বয় সাধন করা যায়। বোঝা গেছে? তাহলে একটা স্মার্ট হোমে বাড়ির বাইরে থেকেও কি করা যায়, বাড়ির ভেতরের সবকিছুর সাথে যোগাযোগ রক্ষা করা যায়, এমনকি বিনোদন ব্যবস্থা বলো, নিরাপত্তা ব্যবস্থা বলো, সবকিছুকে নিয়ন্ত্রণ করা যায়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির মতে কি, এ ডুয়েলিং interrupting a communications network that connects the key electrical appliance and services and allows them to be remotely controlled, monitored or accessed. তাহলে রিমোটলি কন্ট্রোলড
মনিটর অ্যান্ড অ্যাকসেপ্ট। তুমি দূরে অবস্থান করো, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। তুমি সেখানে ঘরের মধ্যে তোমার ঘরে কি হচ্ছে কিনা হচ্ছে দূরে অবস্থান করো, তুমি তা দেখতে পারবে এবং প্রয়োজনে সেই দেখার জন্য তোমাকে অ্যাক্সেস করার, প্রবেশ করার সে সুযোগও থাকবে। তুমি সশরীরে না ঢুকলেও আমরা কি করতে পারি, ভেতরে তোমার বাসস্থানে কি অবস্থা আছে সেটা তুমি মুহূর্তের মধ্যে দেখে যেতে পারি। যেমন বর্তমানে আমরা অনেকেই চাকরি বাকরি করি অনেক জায়গায়, কিন্তু ঘরের মধ্যে সবকিছু ঠিক মতো করে আসলাম কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু আবার সেই বাড়িতে প্রবেশ করতে হয় না। দূরে অফিসে বসেও আমরা দেখতে পারি যে ঘরের সব ওকে আছে, হ্যাঁ আমি পর্দাটা ঠিক মতো টেনে দিয়েছি, কিংবা চুলাটা অফ করে এসেছি, গ্যাসের চুলাটা অফ করে এসেছি। এই ধরনের বিভিন্ন কিছু দূর থেকে কন্ট্রোল করা যায়, মনিটর করা যায় এবং প্রবেশ করা যায় যে সিস্টেম, সেটাকে বলা হচ্ছে স্মার্ট হোম। তাহলে এই স্মার্ট হোমটা কিরকম হবে, কিরকম হয়, সেটাই আমরা এখন দেখব। সার্ভিসেস দ্যাট ক্যান বি ইউজড বাই এনিওয়ান। এই ধরনের সার্ভিসটা যে কেউ ব্যবহার করতে পারে। দেখো এখানে একটা পাওয়ার কনজিউমার আছে, যেটাকে গেটওয়ের মতো দেখতে। সেখান থেকে পাওয়ার সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ডিভাইসগুলোতে পাওয়ার গুলো যাচ্ছে। এখানে এনার্জি সেভিং আছে, সেখান থেকে ভিজুয়ালি এবং কনজামশন করে, এনার্জি কনজামশন করে সবগুলোতে পাওয়ার সাপ্লাই করছে। এরপর দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে এখানে হেলথ কেয়ার সেন্টার আছে, সেখান থেকে তোমার শারীরিক কোনো সমস্যা হলে সেখান থেকে অটোমেটিক তোমাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। তারপর ক্রাইম ডিজাস্টার কিংবা প্রিভেনশন, কোনো তোমার ঘরের নিরাপত্তার ব্যাপারে কোনো ক্রাইম যদি হয়ে থাকে সেটাকেও কি করা যাবে, মনিটর করা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যথাযথ সময়ে। সেই ব্যবস্থা করা থাকবে দূর থেকেই। এরপর এন্টারটেইনমেন্টের ব্যাপারেও তোমার যে কোনো জায়গা থেকে বসেও তুমি সেই এন্টারটেইনমেন্টটা পেতে পারো। এরপর ওয়ান স্টপ সাপোর্ট, সেটাও তুমি যেখান থেকে যেই অবস্থানেই বসে থাকো না কেন এই সাইট থেকে তুমি যে কোনো ধরনের সার্ভিস নিতে পারো। এই ধরনের যে ব্যবস্থা বর্তমানে আমাদের দেশেও হচ্ছে, সেটা উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে একটু কম হলেও আমাদের দেশেও সেই রকমের ব্যবস্থা হচ্ছে। এই বাসস্থান, উন্নত বাসস্থানের, যদিও সেটা আমাদের দেশে এখনো অতটুকু ভালো একটা অবস্থানে যেতে পারেনি, তবে চেষ্টা করছে। যেমন আমাদের দেশে যে ডেভেলপার কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ফ্ল্যাট গুলো তৈরি করছে বিভিন্ন ধরনের জায়গায়, সেখানে কিন্তু প্রায় সবগুলো জিনিস নিশ্চিত করার চেষ্টা করছে এবং এতে করে প্রত্যেকের হোমটা স্মার্ট হোম হওয়ার মতো অবস্থানে নিয়ে যেতে পারছে বলে নিরন্তর তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে স্মার্ট হোম আমরা বুঝতে পেরেছি যে যেখানে কি দূরে অবস্থান করেও তোমার বাড়ির ভেতরে সমস্ত কিছু তোমার কন্ট্রোলে থাকবে, সেটাকে বলা হচ্ছে স্মার্ট হোম। এই স্মার্ট হোমটার সুবিধাগুলো কিরকম বা কিরকম পেতে পারি আমরা, যে পদ্ধতিতে এই সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, এই পদ্ধতিতে প্রথম যেটা, বাসার বাইরে থাকাকালীন সময়ে যদি কোনো অতিথি বাসায় চলে আসে তবে সিকিউরিটি অ্যালার্মের সাহায্যে মোবাইল ফোনে সেটা জানিয়ে দেওয়া। তো তোমার বাসায় তুমি নেই কিন্তু তোমার বাসায় কোনো গেস্ট আসলো, সেটা তোমার মোবাইল ফোনের সাথে সাথে মেসেজ চলে আসবে সিকিউরিটি অ্যালার্মের মতো করে। অর্থাৎ তোমার বাসায় কেউ আসলো, সে কি অনাহুত না আহুত, সেরকম কেউ হলে সেটা সিকিউরিটি অ্যালার্মের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এরপর বাহির থেকে বাসায় ফিরে আসার পূর্বেই ডিভাইসের সাহায্যে কমান্ড দিয়ে কুলিং সিস্টেম বা হিটিং সিস্টেম অন করে রাখা যায়। অর্থাৎ অত্যধিক গরম পড়ছে, তখন তুমি তোমার ঘরটাকে ঠান্ডা করে রাখতে চাচ্ছ, কুলিং সিস্টেমটা বাইরে থেকে দিয়ে দিলে তোমার ঘরটা ঠান্ডা হয়ে থাকবে। কিংবা যদি খুব ঠান্ডা পড়ছে, উন্নত বিশ্বে দেখা যায় যে অনেক অনেক জায়গায় কিংবা পৃথিবীর অনেক অনেক দেশে তোমার কি হচ্ছে, বরফ পড়ে, বরফে ঠান্ডা বেশি, শীত প্রধান দেশ, সেসব ঘরগুলোতে কি করা হয়, একটা নির্দিষ্ট জায়গায় ফায়ার প্লেস থাকে, সেখানে ঘরটাকে উত্তপ্ত করে রাখা হয়, হিটিং করে রাখা হয়। সেই হিটিং সিস্টেম গুলো কিন্তু বাইরে থেকে কন্ট্রোল করে ঘরটাকে নিয়ন্ত্রণে করে রাখা যায় এই স্মার্ট হোমে। তারপর বাহিরে অবস্থান করার সময় সন্ধ্যা হওয়ার সাথে সাথে রুমের পর্দা টেনে দেওয়ার প্রয়োজন হলে সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমকে কমান্ড দেওয়া যায়। অর্থাৎ বাইরে অবস্থানকালে তোমার যখন মনে হচ্ছে যেন ঘরে পর্দা দিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে বা পর্দা টেনে দিতে হবে, তাহলে সেটা তুমি সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমের মধ্যে কমান্ড দিলেই তোমার ঘরে সবগুলো পর্দা টেনে দেওয়া হবে। রুমের তালা, দরজা, জানালা খোলা কিংবা বন্ধ করার প্রয়োজন হলে তা একটি মাত্র কমান্ডের সাহায্যে করা যায়। হয়তো বাইরে গেলাম, দেখা গেল খুব সুন্দর ঝকমকে রোদেলা দুপুর বা সকালে বের হলাম, কিন্তু দেখা গেল ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে খুব জোরে ঝড় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তাহলে একটি মাত্র কমান্ডের সাহায্যে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেওয়া সম্ভব হয় স্মার্ট সিস্টেমের কারণে।
ঘরের কোথাও গ্যাস লিক হলে ডিটেক্টর মেইন সোর্স কিংবা স্বয়ংক্রিয়ভাবে গ্যাস প্রবাহ বন্ধ করে দেয়। মেইন সোর্সটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি গ্যাসের প্রবাহটা বন্ধ করে দেয় আমরা গ্যাসের লিকেজ হয়ে গ্যাসে কোনো দুর্ঘটনা ঘটার আগে, এবং অ্যালার্ম সিগন্যাল বাজতে থাকে, যে অ্যালার্ম সিগন্যাল বাজতে থাকে যে এখানে গ্যাস লিকেজ হয়ে গেছে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা তখন সাথে সাথে নেওয়া যায়। একটি মাত্র কমান্ডের সাহায্যে মাইক্রোওয়েভ, ওভেন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ইত্যাদি হোম অ্যাপ্লায়েন্স বা ডিভাইস সমূহকে পরিচালনা করা সম্ভব হয় একটি মাত্র কমান্ডের মাধ্যমে। এবং ট্র্যাকিং এবং সেন্সিং টেকনোলজির মাধ্যমে ঘরের কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেমন চাবি, মানি ব্যাগ ইত্যাদি সহজে খুঁজে বের করা যায়। আমরা জানি যে দৈনন্দিন কাজের ব্যস্ততা, আমরা এত বেশি ব্যস্ত থাকি, আমাদের প্রত্যেকের মাথায় অনেকগুলো চাপ নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত পার করতে হয় সময়। সেই ক্ষেত্রে তখন দেখা যায় প্রয়োজনীয় চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানি ব্যাগটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই স্পার্ক ট্র্যাকিং বা সেন্সিং এর টেকনোলজির মাধ্যমে কোথায় আমি চাবি রেখেছি সেটা সে অটোমেটিক খুঁজে ইন্ডিকেট করবে যে এখানে তোমার চাবি রাখা আছে, তোমার মানি ব্যাগ ওখানে রাখা আছে, এভাবে সেটাকে দেখিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে স্মার্ট হোমের মূল কাজ। তাহলে এই স্মার্ট হোম এর ক্ষেত্রে এই তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এই যা কিছু আছে বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটকে সংযুক্ত করে দিলে সেটা স্মার্ট হোমে পরিণত হয়। এই ইন্টারনেটের মাধ্যমে যে বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের যে সংযোগ করে দেওয়া হয় সেটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস। এটাকে বলা হয় কি ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা হয় IoT, ইন্টারনেট অফ থিংস। তাহলে আমাদের চারপাশে যে প্রতিদিনকার যে জীবনে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করার জন্য এবং সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইন্টারনেট অফ থিংস ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যে প্রতিদিন কাপড় ধোয়ার মেশিনটাকে চালিয়ে দিচ্ছি, সেটা কতটুকু কাপড় নিতে পারবে, কতটুকু ধুবে, এবং ধোয়ার পরে সেটা শুকানোর জন্য কতটুকু সময় লাগবে, সব কিছু সেখানে নির্ধারণ করে দেওয়া হয়। সেটাই হচ্ছে তোমার একটা স্মার্ট হোমের বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝলাম যে একটা ঘরের প্রতিটা জিনিসপত্রের সাথে যখন ইন্টারনেটকে সংযুক্ত করে দেওয়া হয় বা বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে দিয়ে সেই ব্যবস্থাটাকে কি করা যায়, কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, কিংবা দূরে বসে দূরের কোনো অবস্থানে বসে সেটাকে পরিচালনা করা যায়, সেটাই হচ্ছে আমরা সেটাকে কি বলতে পারি, সেরকম একটা ঘরকে আমরা বলতে পারি স্মার্ট হোম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক সময় পরীক্ষায় আসে যে স্মার্ট হোম কি, তাহলে স্মার্ট হোম কি আমরা যদি শুধু 1 নাম্বারের একটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে আমরা সহজেই বলে দিব যে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো স্মার্ট হোম। আশা করি তোমরা স্মার্ট হোমটা বুঝতে পেরেছো এবং খুব তাড়াতাড়ি খাতায় এটা লিখে ফেলবে স্মার্ট হোম কাকে বলে এবং স্মার্ট হোমের বৈশিষ্ট্যগুলো কি কি, কেমন সুবিধা বা বৈশিষ্ট্যগুলো কি কি। এবার আসো আমরা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্যটা কিভাবে করা হয় বা কি অবশ্যই বিষয় সেটা আমরা জানবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসা বাণিজ্য তথা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে তথ্য প্রযুক্তি অত্যন্ত কি একটা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। এই ব্যবসা বাণিজ্যে ইন্টারনেট বা প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে। যে দেশে যত বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সে দেশে ব্যবসা বাণিজ্যে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আজকাল কোনো ব্যাংক, বীমা, ক্রেডিট কোম্পানি, পরিবহন এবং উন্নত বিশ্বের সাধারণ কেনাকাটা সহ অনেক কর্মকাণ্ডই অচল। মানে এখন যা কিছুই তুমি পরিচালনা করতে চাও প্রত্যেকটা জায়গায়, ব্যাংকে বলো, বীমাতে বলো, ক্রেডিট কোম্পানি বলো, পরিবহন টিকিট কিনতে যাও, উন্নত বিশ্বের সাথে কোনো একটা লেনদেন করতে যাও, কোনো একটা চিঠিপত্রের আদান প্রদান করতে যাও, দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তি ছাড়া কিছুই সম্ভব না। এক কথায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার ব্যতীত আধুনিক ব্যবসা ও আমদানি রপ্তানিতে উন্নয়ন করা প্রায় অসম্ভব। তাহলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা দেশের মধ্যে থেকে একটা কম্পিউটার দিয়ে পৃথিবীর সব দেশের সাথে সব ধরনের কাজ একসাথে করা যাচ্ছে এবং সাথে সাথে কি হচ্ছে, এই একটা কম্পিউটার ব্যবহার করে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য লেনদেন সংগঠিত হচ্ছে। তাহলে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ই-কমার্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-কমার্স মানে ইলেকট্রনিক কমার্স।
একটি আধুনিক ব্যবসা পদ্ধতি। বর্তমান বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে ই কমার্স বলে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে যে ব্যবসা করা হয়, লেনদেন করা হয়, সেটাকেই বলা হচ্ছে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। এক কথায় বলা যায় আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা, মার্কেটিং, বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই কমার্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখছি কি পণ্য বা সেবা, যে কোনো পণ্য পেতে হলেও তোমার ইন্টারনেটের মাধ্যমে করছো, কিংবা সেবা, ধরো তুমি একটা বাংলাদেশে বসে তুমি পৃথিবীর অন্য একটা দেশের যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটবে, সে সেবাটা পেতে হলেও তোমার ইন্টারনেটের মাধ্যমে টিকিটটা কাটতে হচ্ছে, টিকিট কেটে নিতে হচ্ছে। কিংবা তোমার কোনো একটা জায়গায় একটা হোটেল বুকিং দিতে হচ্ছে, সেটাও তোমাকে ই কমার্সের মাধ্যমে করতে হচ্ছে। এভাবে প্রতিটা ক্ষেত্রে পণ্য, সেবা, ব্যবসা সংক্রান্ত লেনদেন সবকিছুই এই ই কমার্সের অন্তর্ভুক্ত। তাহলে এই ই কমার্সের অন্তর্ভুক্ত এগুলোকে বলা হচ্ছে যে আমাদের দেশে পণ্য এবং সেবা সবকিছু মিলেই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ই কমার্স, ইলেকট্রনিক ব্যবসা বাণিজ্য। তাহলে এই ই কমার্সের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা গেছে যে বাংলাদেশে এখন অর্থাৎ এই ই কমার্সটা উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে গিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও প্রযুক্তির ছোঁয়াটা লেগেছে। উন্নত বিশ্বের সাথে যখন বেঁচে থাকতে হলে, সার্ভাইভ করতে হলে, উন্নত বিশ্বের সাথে তোমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তির ছোঁয়া, সেখানে প্রযুক্তির ব্যবহার জানতে হবে, শিখতে হবে। যদিও দেখা যায় যে বাংলাদেশে, তবে এক্ষেত্রে বাইরের বিশ্বে যেখানে অনেক অগ্রসর, বাংলাদেশ সেখানে অনেকটা পিছিয়ে আছে, কিন্তু তারপরও বাংলাদেশ কিন্তু সেটা চেষ্টা করে তাদের সাথে টিকে থাকার চেষ্টা করছে। এই অনগ্রসরতার কারণ হিসেবে মনে করা হচ্ছে আমাদের দুর্বল প্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহারের অনগ্রসরতা। এই যে আমরা যে একটু পিছিয়ে আছি উন্নত বিশ্বের সাথে, সেটার মূল কারণ হচ্ছে আমাদের প্রযুক্তিটা একটু দুর্বল এবং ইন্টারনেট ব্যবহারটা একটু অনগ্রসর, এই কারণে হয়ে থাকে। তবুও আমাদের দেশ বাংলাদেশে এখন প্রচুর প্রতিষ্ঠানে ই কমার্স বা ই বিজনেস পদ্ধতি চালু করেছে। মানুষ ঘরে বসেই কেনাকাটা করতে পারছে। এখন মানুষ ঘরে বসে, এতে করে শ্রম, অর্থ এবং সময় সবকিছুই কি হচ্ছে, সাশ্রয় হচ্ছে, সবকিছুই বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, কষ্ট বেঁচে যাচ্ছে, এবং কি হচ্ছে, সাশ্রয়, অর্থেরও সাশ্রয় হচ্ছে। সেটা কিভাবে তোমরা নিজেরাই ভেবে দেখো। তুমি যদি একটু মার্কেটে যেতে যাও, তাহলে তোমাকে একটা নির্দিষ্ট দিন বের করে নিতে হবে, অমুক দিন যেতে হবে, তাহলে সেই দিনটা তোমার আর অন্য কোনো কাজের জন্য লাগবে না। তারপর সেখানে যাওয়া আসার জন্য তোমার যে আসা যাওয়ার যে একটা পথের খরচ আছে, গাড়ির ভাড়া আছে, সেগুলো তোমার চলে যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার আসা যাওয়ার পথে তোমার অনেক জ্যাম, অনেক গরম, অনেক শীত, ঠান্ডা, বৃষ্টি, ঝড় বৃষ্টি, তাহলে সেই যে কষ্ট, শ্রম, সেটাও তোমার বেঁচে যাচ্ছে। তাহলে এই ই কমার্স অর্থাৎ ঘরে বসেই তুমি কেনাকাটা করতে পারছো। বাংলাদেশে এরকম অনেকগুলো ওয়েবসাইট তৈরি হয়েছে এখন, যেমন বিক্রয়.com, রকমারি, প্রিয় শপ, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখনই, আজকের ডিল, এই ধরনের আরো অনেক অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে এগুলো ব্যবসা ই কমার্সের। এগুলো আস্তে আস্তে আরো বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এরপরে দেখো ই কমার্সের সুবিধাগুলো কি। আমরা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যে আমরা ঘরে বসে কেনাকাটা করছি, এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আমরা সেটাও একটু জেনে নিই। ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এতে আর্থিক লেনদেনের গতিশীলতা বাড়ানো যায়। আরেকটা বিষয় হচ্ছে যে দ্রুত ক্রয় বিক্রয় পদ্ধতি, সহজে পণ্য খুঁজে পাওয়া যায়, কোন পণ্যটা তুমি চাচ্ছ সেটা সহজে খুঁজে পেতে পারবে, এবং ক্রয় বিক্রয় পদ্ধতিটা সহজ হয়ে যাবে। আর কি হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পাবে। তুমি কখন যাবা, একদিন শেষ করে গিয়ে পৌঁছাবা, তারপর কিনবা, তাহলে সেখানে কি হচ্ছে, লেনদেনের সময়টা অনেক বেশি চলে যাচ্ছে, এটা দ্রুত সমাধান করা যায়, কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ব্যবসা পরিচালনায় খরচ কমানো যায়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তোমার অনেক বড় একটা শোরুম নিয়ে কিংবা মার্কেটে একটা দোকান ভাড়া নিয়ে তারপর বসতে হবে এমন কোনো কথা নাই। তোমার নিজের যে কারো বাসস্থান থেকেও এই ধরনের ব্যবসা পরিচালনা করতে পারে। ওয়ার্কিং টাইম সেভ করে দূরত্ব ব্যবধান কমানো যায়। ওয়ার্কিং টাইম সেভ হয়ে যায়, যে বললাম, আসা যাওয়ার। এরপর বিজ্ঞাপন বিপণন সুবিধা, বাজার যাচাই, তাৎক্ষণিক অর্ডার প্রদানের সুবিধা। বিজ্ঞাপন বিপণন অর্থাৎ তোমার যে একটা জিনিস, তোমার যে একটা পণ্য উৎপাদিত
উৎপাদিত হয়েছে সেটা তুমি যদি বিজ্ঞাপন দিতে যাও তাহলে সেখানে অনেক খরচের ব্যাপার থাকে, কিন্তু তুমি এটা অত্যন্ত সহজে এখন ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন বিপণন দিয়ে বাজার যাচাই করে আরো 10টা পণ্য যাচাই করে তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়ে অর্ডার প্রদান করা যায়। এরপর হচ্ছে পণ্যের গুণগত মান উন্নয়নও করা যায় এর সাহায্যে। এগুলো আর আমি বললাম না। তাহলে ক্রেতাকে দৈহিক সহজে ব্যবসা শুরু এবং ব্যবস্থাপনা করা যায়, ব্যবসা সহজে শুরু করা যায় এবং ব্যবসার সহজে এটার একটা ম্যানেজমেন্ট তৈরি করে নেওয়া যায়। এগুলো সবই হচ্ছে ই কমার্সের সুবিধা। তার এখন কিছু অসুবিধা আছে। প্রথম অসুবিধা কি? দক্ষ লোকের অভাব। ই কমার্সে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে বিভিন্ন কম্পিউটার অপারেটর বা বিভিন্ন ধরনের দক্ষ লোকের অভাব এখানে দেখা যায়, এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ ব্যয়বহুল, যা সাধারণত উদ্যোক্তার বাজেটের বাইরে চলে যায়। যত বেশি নেটওয়ার্কিং হবে তত ভালো ব্যবসা হবে, আর সে ব্যবসা ভালো করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেটা অনেক সময় উদ্যোক্তার বাজেটের বাইরে চলে যায়। যে উদ্যোক্তা ছোট একটা উদ্যোক্তা, তার পক্ষে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয় না, সে কারণে একটা সমস্যা দেখা দেয়। এরপর হচ্ছে লেনদেনের কিছু নিরাপত্তার ব্যবস্থা থাকে, লেনদেনের নিরাপত্তার কিছু সমস্যা হয় এবং আইন প্রণয়ন ও প্রয়োগেও কিছু সমস্যা দেখা দেয়। এরপর হচ্ছে ই কমার্সের ধরন। ই কমার্স এখানে 4 প্রকার প্রথমত, তারপর আরো কয়েকটা ভাগে ভাগ করেছে। ই কমার্সের প্রথম যেটা 4 ধরন, একটা হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা, আরেক যেটাকে বিজনেস টু কনজিউমার, B2, এটাকে সংক্ষেপে অর্থাৎ নামের প্রথম অক্ষরটা B2C, এবং বিজনেস থেকে বিজনেস B2B, এবং ব্যক্তি থেকে ব্যবসা কনজিউমার টু বিজনেস C2B, এবং ভোক্তা থেকে ভোক্তা কনজিউমার টু কনজিউমার C2C। এছাড়া আরো কিছু শ্রেণী বিভাগ এখানে দেওয়া আছে, এম কমার্স, পিয়ার টু পিয়ার, সরকার থেকে ব্যবসা, এবং গভর্নমেন্ট টু সিটিজেন, এই ধরনের কিছু আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ই কমার্সের হয় 4 ধরনের। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে ব্যবসা থেকে ভোক্তা। এখানে এই বিষয়টা একটু করে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। একে অনেক সময় বিজনেস টু কাস্টমার নামেও অভিহিত করা হয়ে থাকে। এই পদ্ধতিতে ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে থাকে। যে এখানে কি করে? ব্যবসা থেকে ভোক্তা, তাইলে ভোক্তা বা ক্রেতা। তাহলে ব্যবসা কি করে? এখানে বিজনেস করা হয়, সরাসরি কেনা হয় এবং উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করে সেটা বিক্রয় করা হয়। এই ভোক্তা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং রিটেইলারের ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করে লেনদেনের কাজ সম্পন্ন করে। অর্থাৎ তোমার পাইকারি ভাবে কিনে কোনো উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি কিনে তারপর সে ব্যবসা করে, সেটা হচ্ছে ভোক্তা টু ক্রেতা, B2, বিজনেস টু কনজিউমার। আবার হচ্ছে ব্যবসা টু ব্যবসা, বিজনেস টু বিজনেস। সেটা কিরকম? সেটা হচ্ছে এ জাতীয় ই কমার্সের কার্যক্রম সাধারণত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। কোনো উৎপাদক, হোলসেলার কিংবা হোলসেলার এবং রিটেইলারের মধ্যেকার খুচরা বিক্রেতার মধ্যে এই ব্যবসা হয়ে থাকে। হোলসেলার অর্থাৎ হোলসেলারের সাথে খুচরা বিক্রয়কারী, যে তার মধ্যে এই ধরনের ব্যবসা হয়ে থাকে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এক্ষেত্রে যৌথভাবে ব্যবসায় যুক্ত থাকে। যে কেনে সেও ব্যবসা করে, যে বিক্রি করে সেও ব্যবসা করে। এরপর প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাইকারি কেনা বেচার ক্ষেত্রে এই ধরনের ব্যবসা পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে ভোক্তা থেকে ভোক্তা। এই ধরনের ই কমার্সের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো মধ্যস্থতাকারী থাকে না। এই ধরনের ভোক্তা থেকে, অর্থাৎ ভোক্তা থেকে ভোক্তা যদি কিনে, সেই ধরনের মাঝখানে আর কোনো তোমার নেগোসিয়েশন করার জন্য, মধ্যস্থতাকারী করার জন্য কেউ থাকে না। একে ক্রেতা সরাসরি ক্রেতার সাথে পণ্য বিক্রয় করে থাকে। অর্থাৎ এখানে দেখা যায় যে পুরনো কোনো পণ্য বিক্রির জন্য এই ধরনের ই কমার্স ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে ভোক্তা থেকে ব্যবসা। এমন ধরনের কিছু ব্যবসা রয়েছে যা ভোক্তার কাছ থেকে ব্যবসায়ীরা গ্রহণ করে থাকে। ভোক্তারা তা পণ্য হিসেবে পণ্য বা সেবা কোম্পানির কাছে পেশ করেন এবং উক্ত পণ্য বা সেবা ওই কোম্পানি কর্তৃক গৃহীত হলে কোম্পানি ভোক্তাকে অর্থ প্রদান করে। যেমন এখন অনেকে হোম ডেলিভারি দেয়, বাসা থেকে অনেক কিছু তৈরি করে নিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে দিয়ে দেয়, তাহলে সেইটা নিয়ে আবার সেই প্রতিষ্ঠানের পছন্দ হলে সেই জিনিসটা নিয়ে সে ব্যবসা করে। এভাবে যে ব্যবসাটা হয়ে থাকে সেটাকে বলা হয় ভোক্তা থেকে ব্যবসা। এভাবে ধরো মোবাইলের মাধ্যমে যে ব্যবসাটা হয়ে থাকে, এটা মোবাইল কমার্স। পিয়ার টু পিয়ার, একটার সাথে অন্যের যে ব্যবসা সেটা হয়ে থাকে। এইভাবে বিভিন্ন সরকারের কাছ থেকেও ব্যবসা করতে পারে, বিভিন্ন টেন্ডার নোটিশ গুলো নিয়ে, তারপর সেটা আবার অন্য জায়গায় কাজ করে, সে বিভিন্ন জনকে লাগিয়ে কাজ করে, সেটাও আরেক ধরনের ব্যবসা। এরপর গভর্নমেন্ট টু সিটিজেন, সে ধরনের আরেক ধরনের ব্যবসা আছে। এই বিভিন্ন ধরনের ব্যবসাগুলোকে ই কমার্সের মাধ্যমে পরিচালনা করা হয়। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে বিশ্বগ্রামের মাধ্যমে
মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী যে বাজার সৃষ্টি হয়, বিশ্বব্যাপী যে ব্যবসা হয়, তাকে বলা হয় তোমার ই কমার্স। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করছি আগামী ক্লাসে তোমাদের সাথে আরো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার।